1890 সালে জন্মগ্রহণ করেন এই আমেরিকাতে। উনি 40 বছর বয়স পর্যন্ত ব্যর্থ। উনি অনেক কাজ করেছেন, কাজ করতে করতে 40 বছর বয়সে যে রাস্তার পাশে জাস্ট একটা রুটি, চা এইগুলোর দোকান দিয়েছেন। কিন্তু উনি চিকেন ফ্রাই খুব ভালো করতে পারতেন, ওনার মায়ের কাছ থেকে শিখেছিলেন। 40 বছর থেকে উনি ওনার কাজ করে যাচ্ছেন, লোকজন তার চিকেন ফ্রাই খেত আর খুশি হতো, তার তারিফ করত। কিন্তু তার বয়স 65 বছর, যখন 65 বছরের আগেই তার সেই দোকানটাতে আগুন লেগে পুরো আগুন ভস্মীভূত করে ফেলে এবং তার পুরো রেস্টুরেন্টটা পুড়ে যায়। তো বয়স 65, ওনার ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা। কিন্তু উনি তখন কি করবেন? উনি শুধু জানতেন যে ওনার চিকেন ফ্রাই সবাই খুব পছন্দ করে, সবাই খুব খায়। উনি করলেন কি, বাসায় যেয়ে চিকেন ফ্রাই তৈরি করলেন। তৈরি করে প্রত্যেক দিন বের হতেন এবং রেস্টুরেন্টে যেতেন, যে বলতেন যে তোমরা কি আমার চিকেন ফ্রাই নেবে কিনা বিক্রির জন্য, কারণ ওনার তো বিক্রির কোনো জায়গা ছিল না। 1009 জনের কাছে উনি গেছেন, মানে 1009টা রেস্টুরেন্টে উনি গেছেন। যাওয়ার পরে একজনও ওনার চিকেন ফ্রাই বিক্রি করার জন্য সম্মত হয় নাই। কি দুঃখজনক, চিন্তা করেন, ভদ্রলোকের বয়স 65, উনি যখন চিকেন ফ্রাই বিক্রি করছেন, হেঁটে হেঁটে প্রত্যেকটা রেস্টুরেন্টে যাচ্ছেন, 1009টা রেস্টুরেন্টে গেছেন, কেউ কিনতে চায়নি। তারপরে 1010 নম্বরে যখন উনি গেছেন, সেই রেস্টুরেন্ট বলেছে যে ইয়েস, আমরা আপনার চিকেন ফ্রাই বিক্রি শুরু করব। আমরা জানি কেএফসির নাম, কেএফসি যেটা গুলশানে আছে, আরো ধানমন্ডিতে আছে। এই কেএফসির প্রতিষ্ঠাতা হচ্ছে কর্নেল স্যান্ডার্স, যার জন্ম হয়েছিল 1890 সালে। কি করলেন উনি 65 বছর বয়সে? আমরা হলে কি করতাম? 65 বছর বয়সে তো শুধু হয়তো আমরা প্রার্থনা করতাম অথবা কোনো কাজ নতুন করে শুরু করার চিন্তাই করতাম না। কিন্তু উনি নতুন করে শুরু করে, এখন আমরা জানি যে 140টারও অধিক কান্ট্রিতে কেএফসির প্রায় 25,000-এরও বেশি আউটলেট আছে। তাহলে 65 বছর বয়সের একজন মানুষ, সে যদি এইভাবে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস তৈরি করতে পারে, আমার সামনে যে তরুণেরা আছে, এবং বিশেষ করে নোয়াখালী, আমি নোয়াখালী কেন বলি, শুধু আমি যে প্রথম গল্প বলেছিলাম সেটা নয়, নোয়াখালীর অনেক বুদ্ধিদীপ্ত মানুষ আমার বন্ধু, নোয়াখালীর অনেক শিক্ষাবিদ আমার কাছের মানুষ। আমি জানি আপনাদের মেধা সম্পর্কে, আপনাদের ইউনিটি সম্পর্কে। আমি সত্যি করে বলতে পারি যে এই যে এত মানুষ, যদি এটা নোয়াখালী বাদে অন্য কোনো ডিস্ট্রিক্টের কোনো সভা হতো, এত মানুষের সমাগম হতো না। আমি দেখেছি আপনাদের মধ্যে যে আন্তরিকতা, যে ভ্রাতৃত্ববোধ, যে সততা, যে শিক্ষার প্রতি অনুরাগ, এটা আমি খুব কম এলাকায় পেয়েছি। আপনাদের নোয়াখালীর একজন ডিন আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আমি প্রথম গত পরশুদিন উনি আমার অফিসে এসেছিলেন। উই আর টকিং। ভদ্রলোক এত মেধাবী ছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন উনি পড়তেন, কালকে হয়তো পরীক্ষা, উনি আজকে 3টা পর্যন্ত খেলা করছেন, আবার পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস করছেন, রেকর্ড পরিমাণ মার্ক পাচ্ছেন। আমি এরকম মেধা কম দেখেছি। আমি নোয়াখালীর অনেক মানুষকে দেখে এটা অনুমান করেছি যে আপনাদের পরিশ্রম করার সক্ষমতা যেমন অনেক বেশি, মেধায়ও আপনারা খুব শাণিত। আর ভ্রাতৃত্ববোধ, মানে একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা, এটা প্রচন্ড। আর এই যে ইউনিটি কিন্তু সেলফ কনফিডেন্সকে বুস্ট আপ করে। আপনি যদি ব্যবসায় খুব ভালো করতে চান, অন্য কেউ বিশ্বাস করলে হবে না, আপনার নিজেকে বিশ্বাস করতে হবে যে ইয়েস, আপনি পারবেন। যেদিন অন্যরা বলবে যে তুমি পারবে, সেটা আপনার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বটে, কিন্তু যখন মনে করবেন যে আপনি পারবেন, তখন আসলে আপনি 50%-এর বেশি পেরে গেছেন। তাই সেলফ কনফিডেন্স কখনো হারানো যাবে না। অন্যের বিশ্বাস নয়, নিজের প্রতি নিজের বিশ্বাস, নিজের প্রতি নিজের আস্থা। বিশ্বাস কয়েকটা আছে, বিলিভ বলে একটা বিশ্বাস আছে, ফেইথ বলে একটা বিশ্বাস আছে, ট্রাস্ট বলে একটা বিশ্বাস আছে। আপনার দরকার হচ্ছে আপনার প্রতি ট্রাস্ট, যে আপনার সেই সক্ষমতা আছে, আপনি কাজটা করতে পারেন। আল্লাহ আপনার সমস্ত সক্ষমতা দিয়ে পাঠিয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা যে ছোটবেলা থেকে শুনেছি নো দাইসেলফ, 50 বছর পার হয়ে গেলে মানুষ নিজেকে জানা শুরু করে, এর আগে আসলে অতটা করে না। যদি আমরা আমাদের নিজেদেরকে জানি, তখন আপনি বুঝবেন যে এত সক্ষমতা এক একজন মানুষের আছে, যে সক্ষমতার কিচ্ছু আমরা ব্যবহার করি না। আপনার হয়তো নোয়াখালীর মানুষ বেশ খানিকটা ব্যবহার করেন, অধিকাংশ মানুষ মরে যায় কিন্তু তার সক্ষমতার 5% ব্যবহার করে না।
বিশ্বাস করি এখানে যারা আছেন তারা তাদের মেধার একটা বড় অংশ যেটা আনইউটিলাইজড আছে সেটা ব্যবহার করবে এবং সেলফ কনফিডেন্স নিয়ে সামনে এগিয়ে যাবে। আমি আশা করি যে সামনের দিনগুলোতে যেমন এফবিসিসিআই সহ যে বড় বড় বিজনেস অর্গানগুলো আছে এখানে যে মুখগুলো দেখছি সেখান থেকে অনেকগুলো মুখ বেরিয়ে আসবে এবং ন্যাশনাল লেভেলে তারা বিজনেস নিয়ে কাজ করবে। এখানে কয়েকজন বিজনেস ওনারের কথা আলাপ হচ্ছিল, রুবেল যেটা বলছিলেন, যেমন ধরেন প্রাণের যিনি এমডি, কয়েকদিন আগে আমার তার সাথে একটা গোল টেবিল বৈঠকে থাকার সৌভাগ্য হয়েছিল। ভদ্রলোকের আমি যখন ওখানে ঢুকি ওনাদের একটা পত্রিকা আছে, পত্রিকার নাম হচ্ছে jagonews24.com, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল। ওইখানে আমি নিয়মিত লিখি, ফলে ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তো ওখানে আমি ঢুকে দেখি যে উনি কি করছিলেন দেখেন, আমাকে ওনাকে খুব ভালো মানের লিডার মনে হয়েছে। আমার ওই দিনই ওনার সাথে পরিচয় হয়। উনি যেটা করছিলেন, ওনার যেগুলো ছোট ছোট এমপ্লয়ি আছে তাদের সাথে উনি এমনভাবে কথা বলছিলেন যেন ওনার মধ্যে এক বিন্দু অহমিকা নেই এবং উনি সবাইকে সহযোগিতা করেন। এবং পরবর্তীতে আমি জেনেছি যে উনি যদি কোনো হোটেলে যান উনি চেষ্টা করেন সবচেয়ে কম দামি হোটেলে, কম ভাড়া যেটা সেটাকে অকুপাই করতে। উনি কিন্তু ওনার জীবনে খুব বেশি ভোগ বিলাস করেন না। তো প্রাণ আরএফএল যারা তাদের 25,000-26,000 কোটির উপরে তাদের মানে সেলস, বা তারও বেশি হয়তো 30,000 কোটি সেলস হবে, 17-18,000 কোটি আছে হয়তো তাদের লোন। তারা তো চাইলে একটা প্রচণ্ড বিলাসী জীবনযাপন করতে পারেন, কিন্তু এই ভদ্রলোক সম্পর্কে শুনে আমি আপ্লুত হয়েছি যে না, উনি সেটা করেন না। তার মানে আপনার টাকা থাকলে যখন আপনি বিলাসের দিকে মন দিবেন তখন আপনি বিজনেস থেকে সরে আসবেন, তখন বিজনেসে আপনি ডিসিপ্লিন হবেন না। এই ভদ্রলোকের সেলফ কনফিডেন্স অনেক বেশি। আমি ওখানে দেখে অবাক হয়েছি যে উনি সবাইকে সমানভাবে ট্রিট করেন, যেটা একটা প্রপার লিডারের কাজ। থার্ড সি হচ্ছে কারেজ। কারেজ মানে হচ্ছে সাহস। অন্য কোনো জেলার মানুষের সাহসের কমতি থাকতে পারে, কিন্তু নোয়াখালীর মানুষের সাহসের কমতি নেই। এটা আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলি। আমি যখন ব্যাংকে কাজ করেছি, অনেকগুলো নোয়াখালীর এন্টারপ্রেনিয়র আমার সাথে কাজ করেছেন। আমি যখন ম্যানেজার ছিলাম, এখান থেকে 1 দশকেরও বেশি আগে। আপনাদের মধ্যে একটা গুণ আমি দেখেছি, এখন আমি সেটা আশা করি সবার মধ্যে আছে, যে আপনারা ভেঙে যান কিন্তু মানে মস্কিয়ে যান কিন্তু ভাঙেন না। মানে আপনারা পড়ে যান কিন্তু আপনাদের সেই কারেজ আছে আবার ওঠা। মাঝে মাঝে অবস্থায় আপনারা পড়ে থাকেন, আপনারা আবার